প্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা। চ্যানেল আইতে দেখছেন আমাদের নিয়মিত আয়োজন তারকা কথন। তারকা কথনে আমরা বরাবরের মতোই আপনাদের প্রিয় কোনো মানুষকে নিয়ে আসি, অভিনেতা বা শিল্পী বা যে কোনোভাবে আসলে আপনাদের হৃদয়ের এক টুকরো জায়গায় তারা থাকেন, তাদেরকে নিয়ে আসি, গল্প করি। আজও তেমন একজন মানুষ আমাদের সাথে আছেন, পরিচয় করাবো। আমাদের সাথে আছেন অভিনেতা মুকিত জাকারিয়া। স্বাগত জানাচ্ছি আপনাকে। কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি খুব ভালো আছি। শুরুতেই একটু আমরা এখন আজকে থেকে বিশ্বকাপ শুরু হবে, বিশ্বকাপ নিয়ে কথা বলতে চাই। কোন দলের সাপোর্টার আপনি? বাংলাদেশ। বাংলাদেশ তো বিশ্বকাপে নেই। সামনে যে কোনো মুহূর্তে খেলবে, আচ্ছা, কারণ বাংলাদেশটা হচ্ছে প্রাণের। বাংলাদেশটা বিশ্বকাপ চিন্তা করলে বাংলাদেশ হয়তো আজকে হয়তো খেলছে না, কালকে বা পরশু খেলবে, 2 বছর পরেও খেলবে, তারপর বলবো বাংলাদেশ। এছাড়া এখন যে দল খেলছে তার মধ্যে আপনি কোন দল জয়ী হোক সেটি চান? সবাই তো চাই, কিন্তু সবাই তো হবে না। যেই দল জয়ী হবে সেই দলকে তার মানে মুকিত জাকারিয়া এমনিতে কোনো দলের সাপোর্টার না? না, যারা ভালো খেলবে তাদের সাপোর্টে আছে। ব্রাজিল আর্জেন্টিনা দ্বন্দ্বে আপনি যাবেন না? প্রশ্নই উঠে না, দ্বন্দ্বে কেন যাব? তারা কি দ্বন্দ্ব করছে সেখানে আমার কেন মাথা ব্যথা হবে? আমি আমার মাথা ব্যথা করতে চাই না সামান্তাপু। থাকে না, খেলা তো একটা আবেগের ব্যাপার। এক্স্যাক্টলি, খুব সুন্দর কথা বলেছে। খেলা একটা আবেগের জায়গা, কিন্তু আবেগটা সবসময় পড়ে আছে বাংলাদেশের প্রতি। সে কারণে প্রথমেই হুট করে বলে ফেলেছি বাংলাদেশ। তো আবেগটা শুধু বাংলাদেশের জন্য। হ্যাঁ, ঠিক আছে, আমরাও তাহলে বাংলাদেশের মধ্যেই থাকতে চাই। বাংলাদেশের একজন অভিনেতা হিসেবে আপনি নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। অভিনয়ের মধ্যে এখন অভিনয়ের সাথে জীবনটা কেমন চলছে? কি কি কাজ এখন করছেন? ভবিষ্যতে আমরা কি কি কাজ দেখতে পাবো? সামান্তাপু, আবার একটা ছবি করেছি, ছবিটি মেহেদিয়াসের হৃদয়ের বিদায়, আর ডাবিংটা শেষ করেছি। বাকি কাজগুলো হয়তো একটু সময় লাগছে। খুব শিগগিরই সব প্রেক্ষাগৃহে মানুষের সামনে চলে আসবে। নাটক এবং সিনেমার মধ্যে তো নিশ্চয়ই অভিনয় করা বা প্রিপারেশন নেওয়া সব কিছুরই একটা পার্থক্য থাকে। আপনার কাছে আসলে কোনটা হৃদয়ের বেশি কাছের, নাটক নাকি সিনেমা? আমার না সামান্তাপু কেন জানি বিজ্ঞাপন করতে খুব ভালো লাগে। আচ্ছা, যদি আমি সর্বাধিক বিজ্ঞাপন অভিনেতা বলতে পারি, কারণ আমি প্রায় মজা করে বলি যে আমার আর পাঁচটি বিজ্ঞাপন বা পাঁচটি টিনেজ গার্লফ্রেন্ড হলেই 100টা টিভিসি হবে। তো আমি 95 জায়গায় দাঁড়িয়ে আছি, আর পাঁচটি টিভিসি হলেই আমি 100টা টিভিসির উপর আমার একটা কেমন জানি একটা কি বলবো একটা কাজ করে। তার পেছনে কারণটা কি আসলে? টিভিসি বারবার রিপিটেডলি আমরা দেখতে থাকি তাই জন্য নাকি? না, আমার না করতে ভালো লাগে। আচ্ছা, আমি অভিনয় করতে ভালো লাগে, ছবি করতে ভালো লাগে, নাটক করতেও ভালো লাগে। প্রচুর নাটক করেছি, প্রচুর ছবি করেছি। কেন জানি টিভিসির প্রতি আবার আলাদা একটা ফেসিলিটেশন কাজ করে। আমরা একটু পেছনের দিকে ফিরে যাই। এই যে নাটকে আসা, নাটক দিয়েই তো নিশ্চয় শুরু হয়েছে, বা কিভাবে আসলে অভিনয়ের জগতে যাত্রাটা শুরু হয়েছিল? সাধারণত অনেকবার বলেছি, ওই জীবন ভাই আমাকে হঠাৎ করে নির্বাচন করেছে। তারপর উনি আমার অফিসে এসেছিল, তারপর সেখান থেকে কথা, তারপরে উনি করার আগে আমাকে মোস্তফা ফারুকী বস আমাকে একটা বিজ্ঞাপন দিয়ে শুরু করে বাংলাদেশের মিস কলম অফিস, সেখান থেকে শুরু। এখন এই যে শুরু হয়েছে, কত বছর হয়েছে? 50 60 ইয়ার্স অলরেডি গড। ও মাই গড। 16টা বছর, তবে আমার বয়স এত হয়নি, ভাববেন না। আপনার বয়স কত? অল্প, 18.5 চলছে মনে হয়, এই যা। 21 হয়নি, হ্যাঁ, দেখেই বোঝা যায়। এই যে এত বছর আসলে অভিনয় একটা যাত্রা, এর মধ্যে যদি জিজ্ঞেস করতে চাই এত বছরে কি শিখেছেন, বা যারা নতুন অভিনয় করতে চায় বা শিল্পী জগতে যারা আছেন তাদেরকে কি উপদেশ দিতে চান? সামান্তাপু খুব সুন্দর প্রশ্ন করেছে, সেই জন্য আপনাকে ধন্যবাদ। চ্যানেলাইকেও ধন্যবাদ আজকে আমাকে এখানে আনার জন্য। সত্যি কথা বলতে কি, কারা কে শিখছে, যদি আপনি আমাকে জিজ্ঞেস করে যে শিল্পী তো এত সহজ জিনিস না। শিল্পী একটা ব্যাপকতার ব্যাপার। আজকাল যে ছেলেটি তার ছোট্ট মোবাইল দিয়ে একটু অ্যাক্টিং করছে, সে ইউটিউবে দিয়ে দিচ্ছে, তার একটা চ্যানেল হয়ে যাচ্ছে। হি অর শি ফিল আই এম এ সামথিং। তার অ্যাটিটিউড, তার বিহেভিয়ার সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি শুনে অবাক হবেন, তার উদ্যতা, তার যে বিহেভিয়ার, সব কিছু চেঞ্জ হয়ে গেছে। ও যদি ফিল করে, উনি যদি ফিল করে আমি কিন্তু শিল্পী, এই যে উনি যে ফিল করে ফেলেছে, তাহলে ওরা কী শিখেছে?
বেশ কিছু নাটকে যেভাবে অশ্লীল ভাষাগুলো চলে আসছে, এই প্রজন্ম পরবর্তী প্রজন্মকে আমরা কি শিখাচ্ছি? তো এগুলো নিয়ে আমার অনেক কথাবার্তা হয়েছে। আমি না আসলে ক্লান্ত হয়ে গেছে, আমি আর বলতে চাই না। কিন্তু কারা শিখছে আপনি বলবেন যে এই প্রজন্মের জন্য কি মেসেজ আমি দিতে চাই। এই প্রজন্ম তো ধৈর্য ধরতে চায় না। এই প্রজন্ম আজকে অ্যাওয়ার্ড চায়, আজকে অভিনয় করে, আজকে চ্যানেলেতে একটা অভিনয় করলো, নাটক গেল, হি অর শি ফিল, বেশিরভাগই সরি, আমি টিনেজ রমণীদের কাছে হাত জোর করে মাপ চাচ্ছি, সেই মেয়েটি ভাবে ছেলেরা কম পায়, মেয়েরা বেশি পায়। প্রচুর অ্যাওয়ার্ডস ফাংশনগুলোতে আপনি দেখবেন এবার আসছে বেস্ট মডেল ডট মুকিত জাকারিয়া। হোয়াট দ্য হেল আর ইট? হোয়াই, কেন? আমার কন্ট্রিবিউশনটা কি? আমার এই জার্নি, মাত্র একটা নাটক গিয়ে জার্নিতে আমি অ্যাওয়ার্ড পাবো? হ্যাঁ, অবশ্যই অ্যাওয়ার্ড পাবো। সেটা ওয়াও করার মতো অসাধারণ অভিনয় করেছি, সেটা কি? যেসব অ্যানাউন্স করে যখন কোনো বড় অনুষ্ঠানগুলোতে যায়, যেসব অ্যাওয়ার্ড ফাংশনসগুলোতে ইনভাইট করা হয়, যখন যাই তখন খুব অবাক লাগে যে একটা ছেলে বা একটা মেয়ে, বেশিরভাগই মেয়েদেরকে অ্যাওয়ার্ড দিচ্ছে, বেস্ট মডেল, বেস্ট অ্যাক্টর। হোয়াট ইজ দিস? আপনার তাহলে মনে হয় যে অ্যাওয়ার্ড গিভার যারা, তাদের আরেকটু সচেতন হওয়া উচিত? ডেফিনেটলি যারা দিচ্ছে যারা নিচ্ছে, দুজনকেই সচেতন হতে হবে। কারা দিচ্ছে, আবার কে দিচ্ছে? যিনি যাকে ডাকা হয়েছে দেওয়ার জন্য, উনি কে? আচ্ছা, আমরা অন্য একটি ব্যাপারে যাই। আপনি সিনেমার কথা বলছিলেন, সেই সিনেমা নিয়ে আরেকটু গল্প শুনি। কবে থেকে শুটিং শুরু হয়েছে, বা কবে আপনি বলছেন যে শীঘ্রই আমরা দেখতে পাবো? সামান্তাপুর ফিল্মটা শেষ করে ফেলেছি আমি, প্রায় 4 মাস হয়েছে। বাকি সিনগুলো একটু বাকি ছিল বিধায় গেল ঈদে প্রচার করতে পারেনি। তো সামনে ঈদেরা খুব শীঘ্র হতো, সেটি কিছু কালার কারেকশন, সাউন্ডের ব্যাপার আছে যেটা শুনেছি, ওগুলো শেষ করেই মনে হয় সাথে সাথে রিলিজ দিয়ে দিবে। মেয়ের এসে হৃদয়ের একটা চমৎকার ফিল্ম করেছি, বিদায়। আচ্ছা, সেখানে আপনার চরিত্রটা কি ছিল? আমার চরিত্র ছিল একজন সংবাদকর্মী, সম্পাদক, পত্রিকার সম্পাদক। একটু ডিফারেন্ট ক্যারেক্টারে এই প্রথম একটি চলচ্চিত্র অভিনয় করেছি। নিজেকে না সামান্তা আপু ভাঙতে ভালো লাগে। তা আমি আসলে অসংখ্য ডিফারেন্ট ক্যারেক্টার করেছি, এই প্রথম একটু সম্পাদকীয় ক্যারেক্টারে অ্যাক্টিং করেছি। হৃদয় ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, সো নাইস অফ ইউ। হ্যাঁ, আমি এটাই বলতে যাচ্ছিলাম যে এই এমন চরিত্র তো আসলে আমরা আপনাকে দেখি না সচরাচর। সো সম্পাদক হিসেবে অভিনয় করতে গিয়ে নতুন কি অভিজ্ঞতা হলো, বা নিজেকে কিভাবে আসলে ভেঙেছেন? সত্যি কথা বলতে কি, আমার পত্রিকায় যারা কাজ করছেন, আমি একজনের উপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে আছি। কারণ তিনি প্রায় এসে আমার টেবিলের সামনে এসে বলে, আজকে আমি এটা করে ফেলবো, আজকে ওই সংবাদটা নিয়ে আসবো, ওটা করে আমি এটা করবো, বিশ্বকে দেখা দেবো আমাদের পত্রিকা এই হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে। সে শুধু নিজেকে বিশ্লেষণ করে বেড়ায়, মুখে বলে, কাজে করে না। কাজে কিছু করে না। তা আমি এবার বলেছি, এবার আপনি পারুন, এবার আপনি দেখান। আপনি যদি এবার দেখাতে না পারেন, তাহলে আমি পানির ভিতরে আপনাকে গুলে গট 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 করে খেয়ে ফেলবো। সেই চরিত্রটাও তাহলে একটু ফানি বা মজার আমরা বলতে পারি। এক্স্যাক্টলি ম্যাডাম, সামান্তা ম্যাডাম। আপনার কাছে কেমন চরিত্র করতে বেশি ভালো লাগে? আমরা তো আপনাকে, আমার মনে হয় যে দর্শকরা আপনাকে ফানি ক্যারেক্টারে দেখতেই একটু বেশি পছন্দ করে। সত্যি কথা বলতে কি সামান্তা আপু, আমি কোনো কিছু করলে এটা ফান হয়ে যায়, আসলে ফান তো না। কারণ আপনি আমাকে জিজ্ঞেস করেছেন, আমি বলেছি একটা চা নিয়ে আসো। আমার সাথে যিনি আমার সহযোগী, তিনি একটা চা নিয়ে এসছেন, আমি চাটা খেলাম, করে খাওয়ার পর, বাহ ভালো তো, চায়ের দামে শরবত পেলাম, ভালো না? পাশ থেকে ছেলেটা বলছে, কেন স্যার, চা তুই চিনিকে বাংলা দিয়ে পাইছিস? আমি যে রাগ করলাম বাংলা লেখের ওই অ্যাডে, সবাই মনে করে আমি নাকি ফান করলাম। অথচ সেটা সারা বাংলাদেশটা, সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষীর কাছে বেস্ট অ্যাড হিসেবে গণ্য হয়েছে। কেন? আমি রাগ করেছি, আমি বলেছি বাহ ভালো তো, চায়ের দামে শরবত পেলাম, ভালো না? সে বললো, কেন স্যার, চায় তো চিনিকে বাংলা দিয়ে পাইছিস? আপনি কি সবসময় এরকম হাস্যোজ্জ্বল? ডেফিনেটলি, বাচ্চা বয়স তো, এই বয়সে একটু হাসাহাসি করবো না? এই বয়সে হাসাহাসি করলে তো বয়স ঠিক থাকবে, স্বাস্থ্যটা ভালো থাকবে। এবং আমি সেই তো প্রেম আনন্দ করছি না। আসলে
আমি কোনো প্রেম করছি না, রুমা আপা যাই বলুক, আমি কোনো প্রেম করছি না। ওকে, আমরা আপনি বলছিলেন যে আমাদের গল্প নিয়ে আমরা একটু বাইরে কথা বলছিলাম। এই নাটকটি চ্যানেল আই থেকেও প্রচারিত হয়েছে এবং এত মানুষ দেখেছে, এত মানুষের সাড়া পেয়েছে। আমরা তারকা কথনের সেটেও কিছুদিন আগেও যখন নাটকটি চলছিল তখন এটি নিয়ে কথা বললাম এবং ফাইনালি আসলে নাটকটির সমাপ্তি হলো, যদিও অনেকে চাননি যে শেষ হয়ে যাক, আরও দেখতে চেয়েছেন দর্শকরা। তো এই নাটকটি নিয়ে আরও একটু শুনি যে শেষ হয়ে গেল, এখন আসলে দর্শকদের কাছে কি ধরনের কথাবার্তা শুনছেন? সামান্তাপুর রাস্তাঘাটে হাঁটতে পারি না, এবং লিটারেলি পরশুদিন এক বয়স্ক ভদ্রলোক আমাকে, আমি রাস্তার ওপারে গিয়ে উনি আমাকে ধরেছে, ধরবে, এই যে ভাই একটু দাঁড়ান তো, দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান না, খুব রাগ, কি ভাই শেষ করে দিলেন কেন? উনি পারলে আমাকে ওখানে আমাকে ছিঁড়ে ফেলে। আমি যে ঠিক আছে আঙ্কেল আপনি আসতে না, কেন বন্ধ করে দিয়েছেন, কী কারণে বন্ধ করে দিয়েছেন, কেন আপনি ওই বাবাকে মেরে ফেলেছেন? আরে বাবা আমি তো মারিনি, আপনার যা কথা আপনি ডিরেক্টর রাইটারের সাথে কথা বলেন, কোথায় পাবো তাদেরকে, কোথায় তারা? সামান্তাপু, এটা কিন্তু হয় পরিচালকদেরকে তো আসলে মানুষ খুঁজে পায় সেইভাবে না, খুঁজে পায় না বা হয়তো রাইটারকেও খুঁজে খেয়াল পায় করে না, না। আমরা যারা অ্যাক্টিং করি তাদেরকে খুঁজে পায়। তো ভদ্রলোকের মেসেজটা হচ্ছে এইভাবে তার হৃদয়ের মানুষটাকে যখন তখন বেড়ে ফেলে না। উনি যে কষ্টটা পেয়েছে, ওনার যে অভিব্যক্তি, উনি ওই সময় যেভাবে নিজেকে এক্সপ্লেন করছে যে সমস্ত আসামির নাম্বার ওয়ান হচ্ছে আমি, এবং তিনি তার যে অভিব্যক্তিটা বিশ্লেষণ করছে আমার সামনে, তার রাগ অনুরাগ সব কিছু ঝাড়ছেন এবং ঝেড়ে উনি একটু হালকা হয়েছেন, তাই মনে হয়েছে। পরে আঙ্কেলকে বললাম আঙ্কেল ঠিক আছে আবারও হয়তো নতুন কিছু নিয়ে আমরা আসবো, কিন্তু আপনারা বন্ধ করাটা ঠিক হয়। উনি এক পর্যায়ে লাস্টে হেঁটে হেঁটে যেতে যেতে বললো কাজটা আপনারা ভালো করেননি কেউ কেউ, তারপরে আমি একা না, সাথে আরও কেউ আছে। এখন কি এই নাটকটির আবার অন্য কোনো ভার্সন আসার পরিকল্পনা আছে? আসলে সামান্তাপু এটা বলাটা খুব মুশকিল, কারণ রাজভাই পুরোটাই কারিগর, রাজভাই জানে কতটুকু, কারণ রাজভাইয়ের কাছে এমনই প্রেশার এসছে, এটিকে কেউ বলেছে 150 পর্ব করার জন্য, 200 পর্ব করার জন্য। চ্যানেলাইতে যখন 2 শিফটে দেখাচ্ছে, 2 দিন দেখাচ্ছে, আমাকে কলকাতা বা বিভিন্ন জায়গা থেকে সবাই ফোন করে বলেছে এটি যেন রাজ সাহেবকে বলেন, রাজবাবুকে বলেন এটি যেন 5 দিন প্রচার করা হয়। তো মানুষের আশা তো আসলে এভাবে পূরণ করা যাবে না, কারণ অনেক ধরনের অবলিগেশন আছে যেগুলো নিয়েই কিন্তু চলতে হয়। পাবলিক তো আসলে বুঝবে না, সরি আপনারা অন্যভাবে নেবেন না। আপনি বলছিলেন যে স্ক্রিনে আসলে যাদেরকে দেখা যায় তাদেরকে কিন্তু দর্শক খুব কাছের মনে করেন, নিজের মানুষ মনে করেন। সো সেই জায়গা থেকে আপনি যখন বাইরে যান বা রাস্তাঘাটে হয়তো অনেকের সাথে দেখা হয়, তখন আসলে এই ব্যাপারগুলো কিভাবে ডিল করেন বা কোনো অকওয়ার্ড সিচুয়েশনে কখনো পড়তে হয়েছে কিনা? সামান্তাপু আমি কয়দিন আগে একটা অ্যাওয়ার্ড ফাংশনে গিয়েছিলাম। তো অ্যাওয়ার্ড ফাংশন থেকে যখন বের হচ্ছি হঠাৎ করে একটা এতটুকু বাচ্চা, প্রায় 3 বছর হবে, 3-4 বছর হবে, এসে বলল যে আঙ্কেল 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 আমি না আপনার সাথে একটা ছবি তো, শিওর প্লিজ। সাথে সাথে তার মা চলে আসলো, দাঁড়ালো, 2-3 জন দাঁড়িয়ে গেলো, ওদের ফ্যামিলি মেম্বার, ভিডিও হয়ে গেল। পরের দিন রাত্রেবেলায় 8:30টার দিকে দেখছি মুখির জায়গায় তার ফ্যামিলির সবাইকে নিয়ে অ্যাওয়ার্ড ফাংশনে। তা আমি গিয়েছি একা, আমার ফ্যামিলি মেরি যায়নি সেখানে, আমার বাচ্চা যায়নি সেখানে, আরেকজনের বাচ্চা আরেকজনের ওয়াইফ আমার ওয়াইফ হয়ে গেছে, এই ছবি রব্বরা। তো এগুলো থেকে নিস্তার পেতে চাই, আর সাংবাদিক ভাইদের প্রতি হাত জোর করে রিকোয়েস্ট, এই ধরনের অ্যাবনর্মাল অদ্ভুত জিনিসপত্র অন্তত আমার নামে দিয়ে না প্লিজ। এরপর আপনার ফ্যামিলির মানুষের রিয়েকশন কি ছিল? থ্যাংক গড মেরি একটু বেশ শিক্ষিত হতে ভালো বুঝে বিধায় সে আমাকে কিছু বলেনি। অন্য কোনো নারী হলে আমার মনে হয় এত করে সুটকেস গুছিয়ে বাপের বাড়ি চলে যেত, তবে সেটাই হয়েছে অনেকের। আচ্ছা, এই যে আপনি সম্পাদকের অভিনয় করেছেন একটা সিনেমার মধ্যে, বা বাংলাদেশের যে সাংবাদিকতা, এখন আমরা আসলে অনেক অভিনেতাই দেখি কিছুদিন পর পর ভিডিও অন করে হয়তো বলছে যে আমার নামে এটি প্রচার করা ঠিক হয়নি বা এটা আপনারা কেন করেছেন। এই ব্যাপারগুলোকে আসলে একজন অভিনেতা বা অভিনেত্রী কিভাবে ডিল করেন, বা তাদের আসলে এই কারণে কি কি সমস্যার মধ্য দিয়ে যেতে হয়, এই যে হেডলাইন বা টিআরপি আমরা এখন যেটাকে বলছি? সামান্তাপু আমি যা না, আমার সম্পর্কে আমি হয়তো আপনার সামনে আজকে যে কথাগুলো বলছি হেডিংটা অন্যটা হয়ে যায়। আমি হয়তো কথার ছলে একটা কথা বলেছি, এত বাজেভাবে হেডিংটা হয়ে যায়, মানুষ হুমড়ি খেয়ে সেটা দেখে, সেটি যিনি ভিডিওটা ছাড়েন 1.5 মিনিটে বা 2 মিনিটে যে ক্লিপসটা ছাড়েন তার হয়তো পয়সা কামাচ্ছে, কিন্তু আমার কিন্তু 12টা বাজছে। এই যে আমি সেই ছোট্ট বাচ্চাটাকে রেসপেক্ট থেকে, আদর থেকে, সহানুভূতিশীল দেখিয়ে তার সাথে ছবি তুললাম। ওই ভদ্রলোক 3 তার ফ্যামিলি মেম্বার যে কেউ ভিডিও করবে 1.5 মিনিটে, সেটা তো আমি বুঝিনি।
আমরা বলবো শেষ হয়েছে, তারপর সে তুলে যাচ্ছে। পরের দিন 8:30টার দিকে যদি দেখি যে মুকির জায়গায় তার ফ্যামিলি নিয়ে অ্যাওয়ার্ড ফাংশনে গিয়েছে, আপনিই ভাবেন আপনার সাথে কেমন লাগবে। আজকে মেরি শিক্ষিত বলে, ভদ্র বলে সেই জিনিসটাকে অতটা আমলে নেয়নি যে আমি একজন আর্টিস্ট, এরকম ঘটনা ঘটতেই পারে। কিন্তু অন্য কেউ হলে তো বাপের বাড়ি, আমি রীতিমতো ঝগড়া, এমনও হতে পারে ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে। এবং এছাড়া অন্যান্য যে আপনার দর্শক আছে যাদের আপনার কাছে অনেক আশা ভরসা, তারাও হয়তো ব্যথিত হন। ডেফিনেটলি এটা খারাপ লাগে তো। আপনি যখন আপনার সম্পর্কে একটা ব্যাড ডিফারেন্ট জিনিস যেটা আমার সাথে যায় না, যেমন আমি কখনো গালিগালাজ নিয়ে কোনো নাটক করি না, আমার সাথে যেটা যায় না, অনেক ডিরেক্টরস কিন্তু এখন বুঝে ফেলেছে যে আমাকে দিয়ে এটা হয় না। একটা সময় প্রথম কিন্তু অনেকেই বলতো ভাইয়া এখানে কিন্তু এই ক্যারেক্টারটা এইভাবে প্লে করতে হবে, ভাইয়া এখানে না এই সিকোয়েন্সে এই ক্যারেক্টারটা প্লে করতে হবে। আমি যে এখানে তো ছিল না, আপনি যখন স্ক্রিপ্টটা পাঠান, আমি যখন পড়েছি তখন তো এগুলো ছিল না, বলে এগুলো নতুন করে ইনক্লুড করেছে। কেন? বলে প্রডিউসার সাহেব চান। প্রডিউসারের নাটক তো আমি করি না। প্রডিউসার সাহেব যদি আমাকে এভাবে চান, আমি তো এইভাবে নাটক করি না রে বাবা, ওনার প্রতি রেসপেক্ট। কারণ আমি ডবল মিনিং কোনো ওয়ার্ড মানে ব্যাড ল্যাঙ্গুয়েজ টাইপের কিছু আমার দ্বারা হয় না, হবে ওরা কখনো। নিঃশ্বাসটা বন্ধ হলে। আচ্ছা, আপনি বলছিলেন যে এখন ইউটিউবে যে ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েটরদের আমরা যে ব্যাপারগুলো দেখতে পাই, এখন তো নাটকের বিভিন্ন ক্লিপও আসলে ইউটিউবে মানুষ বেশি দেখে। তো সেই জায়গা থেকে আগের যারা অভিনয় করতেন বা এখন যে পরিবর্তনটা আসলে এসেছে, আমরা সবসময় হাতে একটি ফোন আছে এবং ফোনেই সব কিছু দেখতে পাচ্ছি, এটা আসলে শিল্পীদের জন্য আশীর্বাদ হিসেবে দেখেন নাকি মাঝে মাঝে অভিশাপ হয়ে দাঁড়ায়? দুটোই আপু। আপনাকে একজন আপকামিং শিল্পী বলবো না, যিনি অভিনয় করছেন, শিল্পী এত সহজ জিনিস না, যিনি অভিনয় করছেন বা যিনি গান গাইছেন, তার জন্য কিঞ্চিত ভালো লাগাও বলবো, ভালো না লাগাও বলবো। এটা অনেকের কাছে, অনেকে হয়তো নাটকটা দেখতে পাচ্ছে না, চ্যানেলেতে যে নাটকটা প্রচার হচ্ছে, কোনো না কোনো কারণে সেই 8:30 আমি ছিলাম বাইরে, নাটকটা দেখতে পারি। এরপরে দেখা গেলো তার 3 দিন পরে ইউটিউব চ্যানেলে আমার ওই ক্লিপের কিছু অংশ বেশি দেখা যাচ্ছে। এই জায়গাটা শুধু আমি একা দেখছি না, এটা সারা বাংলাদেশ না, সারা পৃথিবী জুড়ে বাংলা ভাষা সেটা দেখে মজা পাচ্ছে। কোনো না কোনো কারণে আমাকে অ্যাবসেন্ট করেছে 8:30, এরপরে যদি ক্লিপসে দেখছে, কোনো কারণে সেটা হয়তো ব্যাড গুড দুটোই হতে পারে। আমি একেবারে অমৌলিকভাবে ছেড়ে দিতে চাই না। আপনার কাছে কোনটা ভালো মনে হয়? দুটোই সাবাতাবু, দুটোই দরকার রে ভাইয়া। এবং এখন আপনি বলছেন যে দর্শকদের যে সাড়া আসলে এটি আমাদের গল্প করে পেয়েছেন বা বিভিন্ন নাটক আছে যেখানে আসলে দর্শকরা আপনাকে দেখে হয়তো মতামত দিচ্ছে, আর আমাদের তো সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশন, ইউটিউবের কমেন্ট সেকশন আছেই। তো সেখান থেকে যখন আপনার যারা ভক্ত তারা একটি মতামত জানায়, তখন সেখান থেকে কি মনে হয় যে নিজেকে এভাবে পরিবর্তন করা উচিত বা শেখার মতো কিছু আছে, নাকি নিজের কাছে যেটা পরিতৃপ্ত লাগে নিজেকে করতে সেটাই করেন? সামান্তাপু, আমি কথাটা যদি এইভাবে এক্সপ্লেন করি, তাহলে ফার্স্ট অফ অল আমাকে যে জিনিসটা বলতে হবে, আমরা যখন কোথাও পড়াই, কোনো ক্লাস নিই, সেখানে প্রথমেই বলি নাটক হচ্ছে সমাজের প্রতিচ্ছবি। তো সমাজের প্রতিচ্ছবিটা কিন্তু আপকামিং ছেলেমেয়েদেরকে দেখানো উচিত। এমন কোনো কিছু তাকে দেখানো উচিত না, বা যেটা সে দেখে উদ্বুদ্ধ হচ্ছে সেটা সমাজে পরবর্তীতে একটা বাজে ইম্প্যাক্ট পড়বে, তাই পড়ছে। বেশ কিছু নাটকে অশ্লীল ভাষা চলে আসার কারণে আজকালকার ছেলেমেয়েদের চেহারাই চেঞ্জ হয়ে গেছে। টিকটক, আমি কাউকে খাটো করে বলছি না, টিকটকে যেভাবে ওরা অ্যাটিটিউড দিয়ে হাঁটা চলা, এটা তো একটা ভদ্র সমাজে হাঁটা চলা না, এটা তো ভদ্র সমাজের কথাবার্তা না। একটা ডাইনিং টেবিলে বসে বাবা মার সাথে, একটা ফ্যামিলির সাথে বসে খাওয়ার যে একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা কম্বাইন্ড ফ্যামিলির যে একটা মতামত, সেটা একটা ফ্যামিলি যখন কথা বলে তার ভিতরে যে একটা হৃদ্রতা, তার ভিতরে যে একটা আলিঙ্গন, তার ভিতরে যে একটা মহব্বত, সেগুলো কিন্তু আজকাল নাই। আপনার কয়টা ফ্যামিলি, আমি ক্ষমা চেয়ে নিলাম, কয়টা ফ্যামিলিতে দুপুরে বাবা মা তার ছেলে মেয়েদেরকে নিয়ে খাচ্ছে? কয়টা ফ্যামিলিতে ব্রেকফাস্ট টেবিলে বাবা মা তার সন্তানকে নিয়ে খাচ্ছে? নো। আমার মা বাইর করে না, আমার মা 7:30 যদি খাওয়ার টেবিলে না বসে ঝাঁটা দিয়ে পিটাতো, ঝাঁটা দিয়ে পিটিয়েছে। আমি সেই সন্তান। মায়ের কথা যেহেতু আসলে একটু ছোটবেলার কথা শুনি, ছোটবেলায় কিভাবে বড় হয়েছেন বা পরিবারে কে কে ছিলেন, কোনো মজার ব্যাপার এখন মনে পড়ে কিনা?
ছোটবেলাটা আমার খুব খারাপ কেটেছে সামান্তা আপু। ছোটবেলায় আমার ছোট মামা ছিল আমার বাসায়, ওনার অত্যাচারে আমি আসলে বড় হয়েছি। উনি অনেক টর্চার করেছে আমার মাকে দিয়ে আমাকে, অনেক অনেক মিথ্যা কথা, অনেক বাড়িয়ে বাড়িয়ে কথা বলে 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 আমার ছোটোবেলাটা এখান থেকে এতটুকু পর্যন্ত, চাকরি পর্যন্ত আসার পর স্টপ হয়েছে। তার আগ পর্যন্ত আমার গ্রোন আপটা খুব বাজেভাবে গেছে। যাদের বাড়িতে এরকম অনাকাঙ্ক্ষিত লোকজন থাকে তাদের প্যারেন্টসদেরকে বলবো, প্লিজ আপনারা একটু আপনাদের চিন্তা বুদ্ধি নিয়ে আপনার সন্তানকে মানুষ করবেন, নাহলে আজকে আমি মৌলবি হতাম। আমার ভিতরে একটা দৃঢ়তা ছিল বলে আজকে আমি চ্যানেলের মতো এত একটা ব্যাপক চ্যানেলে বসে আছি। নাহলে কিন্তু আজকে আমি মাদ্রাসায় পড়তাম, কারণ আমার মামা চেয়েছিলেন, ছোটো বাবা চেয়েছিলেন আমি যেন মাদ্রাসায় পড়ি। যতদিন পর্যন্ত মাদ্রাসায় যায়নি উনি আমার মাকে দিয়ে আমাকে ঝাঁটা দিয়ে পিটিয়েছেন। মাদ্রাসায় পড়াও খারাপ কিছু না, তবে হয়তো ভালো, যার প্রতিভা যে আমি চাইনি জায়গায়, সামান্তা আপু, প্রথমে আপনার সন্তান কি চায় একদম তার ভালোটা দেখবেন। আমি তো খারাপ কিছু হইনি আজ পর্যন্ত, কেউ সারা পৃথিবীতে কেউ বলতে পারবে যে আমি কোনো একটা খারাপ কাজ করেছি? জি নিশ্চয়ই। এবং এমন ভালো কাজই আসলে আমরা আপনার কাছে আশা করি, এবং আরও অনেক অনেক নাটক, সিনেমা সব কিছুতে আমরা আপনাকে দেখতে পাবো, সেই প্রত্যাশা আমাদের আছে, দর্শকেরও আছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আজ সময় দেওয়ার সামান্তা জন্য। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাগর ভাই আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। রুমা আপা, থ্যাংক ইউ ভেরি মাচ। চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন তারকা কথনের সাথে যারা এতক্ষণ ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা উপভোগ করবেন চ্যানেলের পরবর্তী আয়োজন সহ সকল আয়োজনে। প্রত্যাশায় আপনাদের সুস্থতা ও মঙ্গল কামনা করে তারকা কথনের আয়োজন থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।